অধ্যায় ২২ ডিসেম্বর জানুয়ারি ১৬ই ডিসেম্বর ঢাকায় যেদিন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ঠিক সেদিনই কলকাতায় প্রবাসী সদর দপ্তর থেকে বাংলাদেশ সরকার সমগ্র দেশে বেসামরিক প্রশাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য নবনিযুক্ত জেলা প্রশাসকদের কাছে প্রয়োজনীয় নির্দেশাবলী পাঠাতে শুরু করেন। শত্রুমুক্ত বাংলাদেশে বেসামরিক প্রশাসন যন্ত্র প্রতিষ্ঠা এবং তার জরুরি করণীয় নির্ধারণের জন্য ২২শে নভেম্বরে বাংলাদেশ মন্ত্রিসভা সচিবদের সমবায়ে যে সাবকমিটি গঠন করেছিলেন পরিশিষ্ট ঠয়ে বর্ণিত, সেই সাবকমিটি এবং পরিকল্পনা সেল পাশাপাশি যাবৎ কাজ করে চলেন। ফলে বেসামরিক প্রশাসন এবং আইন ও শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার পুনঃস্থাপন, অর্থনৈতিক কর্মকাণ্ডের পুনরুজ্জীবন, শরণার্থীদের প্রত্যাবর্তন ও পুনর্বাসন, খাদ্য ও জ্বালানোসহ জরুরি পণ্য সরবরাহ নিশ্চিতকরণ, পাকিস্তানের আধা সামরিক বাহিনী ও সশস্ত্র সমর্থকদের নিষ্ক্রিয়করণ, সরবরাহকৃত অস্ত্রশস্ত্রের পুনরুদ্ধার, জাতীয় পুনর্গঠনের কাজে মুক্তিযোদ্ধাদের নিয়োগ প্রভৃতি বিষয়ে সচিব সাবকমিটি এবং পরিকল্পনা সেলের সুপারিশসমূহ মন্ত্রিসভার বিবেচনা ও অনুমোদনের জন্য হাজির করা হয়। বিভিন্ন বিষয়ে মন্ত্রিসভার প্রয়োজনীয় সিদ্ধান্তের পর জেলা পর্যায়ে জরুরি করণীয় ও দায়িত্ব সম্পর্কে জেলা প্রশাসকের প্রতি নির্দেশপত্র প্রেরিত হয়। ৭ই ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার পর থেকে ১৫ই ডিসেম্বরের মধ্যে ১৯টি জেলার জন্য জেলা প্রশাসকদের মনোনয়ন ও নিয়োগ সম্পন্ন হয়। ১৭ই ডিসেম্বর ওইসব জেলার সহকারী প্রশাসক পর্যায়ে নিয়োগ করা হয় আরও ৪৬ জন অফিসার। জেলা প্রশাসকদের কাছে প্রেরিত নির্দেশপত্রে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব ছিল সর্বাগ্রে। সরকার ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রচারিত বিভিন্ন বিবৃতি এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কর্তৃক প্রচারিত আবেদনে মুক্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বিধানের জন্য স্থানীয় জনসাধারণ ও মুক্তিযোদ্ধাদের প্রতি বারংবার আহ্বান জানানো হয়। প্রায় ৯ মাস ধরে হানাদার বাহিনীর হত্যা, লুণ্ঠন, নির্যাতন ও সন্ত্রাসের রাজত্বকালে যেসব স্থানীয় অনুচরদের কার্যকলাপ মানুষের দুর্গতির মাত্রা বাড়িয়ে তুলেছিল, তাদের বিরুদ্ধে নিপীড়িত দেশবাসীর পুঞ্জীভূত ঘৃণা, ক্রোধ ও প্রতিশোধ স্পৃহা যে এক ক্ষমাহীন সংকল্পে পরিণত হয়েছে তা কারও অজ্ঞাত ছিল না। একবার এই পুঞ্জীভূত ঘৃণা এবং ক্রোধের বিস্ফোরণ ঘটামাত্র সারা দেশে নতুন করে রক্তের প্লাবন শুরু হওয়ার আশঙ্কা ছিল খুবই প্রবল। এর ফলে বিভিন্ন দেশের কূটনৈতিক স্বীকৃতি আদায় করাও যে সাতিশয় দুরূহ হয়ে পড়ত, সে বিষয়ে বাংলাদেশের নেতৃবৃন্দের কোনো সংশয় ছিল না। তাই যুদ্ধ চলাকালেই মন্ত্রিসভা পাকিস্তানি অনুচর হিসাবে অভিযুক্তদের বিচার ও শাস্তির আইনসঙ্গত পন্থা উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া এ জাতীয় হত্যাকাণ্ড যাতে কোনো ক্রমেই সংঘটিত না হতে পারে, তজ্জন্য মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীকে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়। বেসামরিক প্রশাসন পুনঃপ্রতিষ্ঠার কর্মসূচি কাগজপত্রের যতই নির্ভুলভাবেই ব্যক্ত করা হোক, প্রায় ৯ মাস দীর্ঘ এক রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পর সারা দেশের প্রশাসন, অর্থনৈতিক অবকাঠামো, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রভৃতি প্রতিটি ক্ষেত্রই তখন সর্বাংশে বিপর্যস্ত। আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শক্তি ছিল নামে মাত্র। দেশের আয়তন ও সমস্যার তুলনায় বাংলাদেশের নিজস্ব সৈন্যবল ছিল অতিশয় নগণ্য। দেশের অফিস আদালতে ছিল জনশূন্য, ডাক বিভাগ সম্পূর্ণ বন্ধ, তার বিভাগ প্রায় অচল, অসংখ্য ব্রিজ ও সেতু বিধ্বস্ত হওয়ায় রেল ও সড়ক পথে যোগাযোগ প্রতি পদে বিঘ্নিত, সচল অসামরিক বাস ও ট্রাক বিরল বস্তু, যান্ত্রিক জলযান প্রায়শই জলমগ্ন অথবা বিধ্বস্ত, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা তহবিল বলতে কোনো কিছুরই অস্তিত্ব নেই, কলকারখানা সব বন্ধ, বন্দর অচল ও বহির্বাণিজ্য নিশ্চল। অন্যদিকে পাকিস্তানে নির্যাতনের কবল থেকে জীবন ও সম্ভ্রম রক্ষার প্রচেষ্টায় দেশের ভিতরেই তখন ১.৫ থেকে ২ কোটি লোকের উদ্বাস্তুর দশা। ভারতে আশ্রয়লাভকারী ১ কোটি শরণার্থীকেও সেখানকার সাধারণ নির্বাচনের আগে স্বদেশে ফিরিয়ে আনার তাগিদ রয়েছে। মোট প্রায় ২.৫ থেকে ৩ কোটি লোকের পুনর্বাসন ছিল দেশের জরুরি সমস্যাগুলির মধ্যে সর্ববৃহৎ। খাদ্যশস্যের ঘাটতি ৪০ লক্ষ টন। স্বাধীনতার অর্জনের অব্যবহিত পরে বাংলাদেশের পরিস্থিতি ছিল এমনই ঘোর দুর্যোগপূর্ণ। আইন ও শৃঙ্খলার পরিস্থিতি একাধিক কারণেই ছিল সবচেয়ে সমস্যা সংকুল ও বিপজ্জনক। নিয়মিত বাহিনী ছাড়াও গণবাহিনী হিসেবে ট্রেনিং দেওয়া হয়েছিল ৮৪,০০০ মুক্তিযোদ্ধাকে। মুজিব বাহিনীর সংখ্যা ছিল আরও ১০,০০০। এদের প্রায় সবাইকে অস্ত্র দেওয়া হয়েছিল। তৎপরতার সময় অস্ত্র খোমানো মুক্তিযোদ্ধাদের জন্য খুবই বিরল ঘটনা ছিল। এদের মধ্যে যারা মোটামুটি দক্ষ হিসাবে বিবেচিত হয়েছিল, সেই সব যোদ্ধাদের পুনরায় অস্ত্র দেওয়া হয়। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, সিরাজগঞ্জ প্রভৃতি অঞ্চলে মূলত স্থানীয় প্রশিক্ষণ ও উদ্যোগের ভিত্তিতে যেসব বাহিনী গ্রুপ এক ধরনের গেরিলা পদ্ধতিতে লড়াই করে চলেছিল, তাদেরকেও বিভিন্ন দফায় অস্ত্র সরবরাহ করা হয়।
এক নির্ভরযোগ্য ইন্ডীয় সূত্র অনুসারে নিয়মিত বাহিনীর জন্য স্বতন্ত্র বরাদ্দ বাদে কেবল মুক্তিযোদ্ধাদের জন্য সরবরাহকৃত মোট অস্ত্রশস্ত্রের সংখ্যা ছিল প্রায় 1,50,000। সরবরাহকৃত এই বিপুল অস্ত্রশস্ত্রের সম্ভাব্য অপব্যবহারে স্বাধীনতা উত্তর বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হয়ে উঠতে পারে। এই আশঙ্কা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য গোলাগুলির অর্থাৎ অ্যামিউনিশনের পরিমাণ এমনভাবে নিয়ন্ত্রিত করা হতো যাতে যুদ্ধপরে তাদের হাতে উদ্বৃত্ত গোলাগুলি খুব একটা অবশিষ্ট না থাকে। কিন্তু কার্যক্ষেত্রে মুক্তিযোদ্ধার সংখ্যাগরিষ্ঠ অংশ নিষ্ক্রিয় হয়ে থাকায় তাদের অব্যবহৃত গোলাগুলির পরবর্তী ব্যবহার সম্পর্কে কিছু দুশ্চিন্তার উদ্রেক ঘটে। কেন্দ্রীয় কমান্ড কাঠামোবিহীন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ইউনিটের মধ্যে রাজনৈতিক বিভেদের কারণে তাদের নিয়ন্ত্রণে রাখার সমস্যাটি ছিল জটিল। ক্ষমতার পরিবর্তন ঘটানোর জন্য মুজিব বাহিনীর এক অংশের কার্যকলাপ এবং চীনাপন্থী হিসেবে পরিচিত কোনো উগ্র বামপন্থী গ্রুপের বিঘোষিত ভূমিকার জন্য মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণের সমস্যা জটিলতর হয়। সাধারণভাবেই এক বর্বর সেনাবাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘ কয়েক মাস অস্ত্র ধারণের পর এইসব তরুণদের মনোজগতে যে বিপুল আলোড়ন ও মূল্যবোধের যে বিরাট রূপান্তর ঘটে তা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার পরেও কতটা প্রবল থাকবে বা কিভাবে তার আত্মপ্রকাশ ঘটবে তা ছিল সর্ববৃহৎ প্রশ্ন। কিন্তু পাকিস্তানের আত্মসমর্পণের অব্যহিত পর আইন ও শৃঙ্খলার ক্ষেত্রে সবচাইতে বড় বিপদ আশঙ্কা করা হয় পাকিস্তানের আধা সামরিক বাহিনীগুলির মধ্যে গোড়া ইউনিটগুলিকে নিয়ে। পাকিস্তানি সেনাবাহিনীর কর্তৃক মিশ্র উপাদানে গঠিত রাজাকার, সশস্ত্র জামাতে ইসলামীদের দ্বারা গঠিত আল বদর এবং সশস্ত্র বিহারীদের আল শামসের মানুষের এই ৩ আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ছিল ৬০-৭০ হাজার। এছাড়া যুদ্ধের শেষ দিকে পাকিস্তানিরা বিহারি ও জামাতে ইসলামী কর্মীদের মধ্যে অকাতরে অস্ত্রশস্ত্র বিতরণ করে বলে জানা যায়। পাকিস্তানের বিপর্যয়ের সঙ্গে সঙ্গে এদের অধিকাংশই আতঙ্কগ্রস্ত হয়ে আত্মগোপন করার বা মফস্বল ও ভারত অভিমুখে পালিয়ে যাবার চেষ্টা করলেও এদের ধর্মান্ধ ও প্রতিহিংসাপরায়ণ অংশের পক্ষে কোনো বেপরোয়া কাজই অসাধ্য ছিল না। পাকিস্তান সমর্থক গোড়া অংশকে চিহ্নিত করে তাদের নিবৃত না করা পর্যন্ত ঢাকা শহরকে বিপদমুক্ত হিসাবে গণ্য করা অসম্ভব হতো। মিয়াজির আত্মসমর্পণের কয়েক ঘণ্টা বাদেই ইয়াহিয়া খান পূর্ণ বিজয়লাভ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার সংকল্প ঘোষণা করায় এবং দক্ষিণ বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পূর্ণ শক্তিতে উপস্থিত থাকায় নতুনতর যুদ্ধের আশঙ্কা তখনও সর্বাংশে তিরোহিত নয়। এই পটভূমিতে ঢাকায় উপনীত ভারতীয় সামরিক কমান্ড শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাংলাদেশ মন্ত্রিসভা নিরাপত্তা বিধানে তাদের সামরিক অক্ষমতা জ্ঞাপন করেন। এর ফলে এবং ভারত সরকারের সঙ্গে অত্যন্ত জরুরি বিষয়াদি নিয়ে আলোচনা করার প্রয়োজনে ৩ অথবা ৪ দিন বাদে মন্ত্রিসভার প্রত্যাবর্তনের সম্ভাব্য দিন স্থির করা হয়। তার আগে ঢাকায় ন্যূনতম প্রশাসনিক কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের সেক্রেটারি জেনারেল রুহুল কুদুসের নেতৃত্বে বাংলাদেশ সরকারের সচিবদের একটি দল ১৮ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছান। একই দিনে আওয়ামী লীগের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিও ঢাকা আসেন। ১৯ ডিসেম্বর থেকে স্বল্প সংখ্যক অফিসার ও কর্মচারীদের উপস্থিতিতে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার কাজ শুরু হয়। ঢাকায় আইন ও শৃঙ্খলা পরিস্থিতি যে কত জটিল তা ১৭ ডিসেম্বর থেকে ক্রমশ উন্মোচিত হতে শুরু করে। ১৬ ডিসেম্বর রাত্রি থেকে বিজয়োল্লাসে মত্ত যেসব মুক্তিযোদ্ধা পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, ১৭ ডিসেম্বর দেখা যায় তাদের অনেকের হাতেই চীনা AK-47 রাইফেল ও স্টেন গান। এইসব অস্ত্র মুক্তিযোদ্ধাদের সরবরাহ করার কোনো প্রশ্নই ছিল না। বস্তুত এইসব অস্ত্রধারীরা অধিকাংশ ক্ষেত্রে কখনো মুক্তিযোদ্ধাও ছিল না। অন্তত মুক্তিযোদ্ধাদের কোনো ইউনিট নেতাই এদের শনাক্ত করতে পারেনি। জানা যায় এতদিন যেসব তরুণ মুক্তিযুদ্ধে যোগদান না করে এবং কোনো ক্ষেত্রে সচ্ছল বা প্রভাবশালী অভিভাবকের নিরাপদ আশ্রয়ে বসবাস করছিল, তারাও পাকিস্তানের পরাজয়ের পর বিজয়োল্লাসে বিজয়ী পক্ষে যোগ দেয়। মুখ্যত এদের হাতেই ছিল পাকিস্তানি সৈন্য এবং সমর্থকদের ফেলে দেওয়া অস্ত্র অথবা অরক্ষিত পাকিস্তানি অস্ত্রাগার থেকে লুট করা অস্ত্রশস্ত্র এবং অঢেল গোলাগুলি। ১৬ ডিসেম্বর নিয়াজির আত্মসমর্পণের পর এই বাহিনীর উৎপত্তি ঘটে বলেই অচিরেই ঢাকাবাসীর কাছে এরা 16 ডিভিশন নামে পরিচিত হয়ে ওঠে। কালক্ষেপণ না করে এদেরই একটি অংশ অন্যের গাড়ি, বাড়ি, দোকানপাট, স্থাবর ও অস্থাবর বিষয় সম্পত্তি বিনামূল্যে বা নামমাত্র মূল্যে দখল করার কাজে ব্যাপৃত হয়ে পড়ে। এদের পেছনে তাদের সৌভাগ্যান্বেষী অভিভাবক বা পৃষ্ঠপোষকদের সমর্থন কতখানি ছিল বলা শক্ত। তবে ১৯৪৭-৪৮ সালে ভারত বিভাগ ও দাঙ্গার পর এই প্রক্রিয়াতেই অনেক বিষয় সম্পত্তির হাতবদল ঘটেছিল। সুযোগ সন্ধানী 16 ডিভিশন সৃষ্ট এই ব্যাধি অচিরেই সংক্রমিত হয় মুক্তিযোদ্ধাদের একাংশের মধ্যে।
তারপর কে যে 16 ডিভিশনের লোক, কে যে মুক্তিযোদ্ধা আর কে যে দল পরিবর্তনকারী রাজাকার, সব যেন একাকার হয়ে এমন এক লুটপাটে রাজত্ব শুরু করে যে ঢাকা শহরে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা প্রতিষ্ঠার সর্বাধিক জরুরি দায়িত্ব পালন ছাড়াও ভারতীয় সেনাবাহিনীকে পুলিশি ব্যবস্থা গ্রহণে ব্যস্ত হয়ে পড়তে হয়। অন্যদিকে পাকিস্তানিদের স্থানীয় অনুচরদের বিরুদ্ধে স্বজন হারানো, লাঞ্ছিত ও নিগৃহীত দেশবাসীর পুঞ্জীভূত ক্রোধ এবং তাদের প্রতি সহানুভূতিসম্পন্ন মুক্তিযোদ্ধাদের ভাবাবেগ নিয়ন্ত্রণ করা ছিল এক দুরূহ ব্যাপার। ভারতীয় সেনাবাহিনী রেড ক্রসের অভয়াশ্রয়ী হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং পাক বাহিনী ও বিহারি অধ্যুষিত অঞ্চলের চারদিকে প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে ঠিকই, কিন্তু তা নিয়ে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটতে থাকে। দৃশ্যত মুক্তিযোদ্ধাদের ইউনিট কমান্ডারদের মধ্যে কারো কারো পক্ষে তাদের সহযোদ্ধাদের নিয়ন্ত্রণ করাও সাধ্যাতীত হয়ে পড়ে। এহেন অবস্থার মাঝে 18ই ডিসেম্বর রায়ের বাজারের কাটাসুর নামক এক ইট খোলার খাদে হাত বাঁধা অবস্থায় দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীসহ প্রায় 200 ব্যক্তির মৃতদেহ আবিষ্কৃত হওয়ায় মানুষের ক্রোধ, ঘৃণা ও প্রতিহিংসার আবেগ চরমে পৌঁছায়। ওই দিন সন্ধ্যায় ঢাকার প্রথম গণজমায়েতে মুক্তিযোদ্ধাদের কতিপয় নেতা শান্তি ও শৃঙ্খলার আবেদন জানিয়ে বক্তৃতা শেষ করার পর হঠাৎ কি আবেগবশত বিদেশি সাংবাদিক ও টেলিভিশন ক্যামেরার সামনে অজ্ঞাত অভিযোগে ধৃত 4 জন বন্দীকে আধ ঘণ্টাকাল ধরে পিটিয়ে অবশেষে বেয়নেট বিদ্ধ করে হত্যা করে। স্থলভূমির মুক্তিযুদ্ধে নিঃসন্দেহে সর্বাপেক্ষা সফল অধিনায়ক টাঙ্গাইলের আব্দুল কাদের সিদ্দিকী কর্তৃক নিজ হাতে এদের বেয়নেট বিদ্ধ করার সচিত্র সংবাদ সারা বিশ্বে ফলাও করে প্রচারিত হয়। বুদ্ধিজীবীদের শবদেহ আবিষ্কৃত হওয়ার পর সারা শহরে যখন প্রবল উত্তেজনা বিরাজ করছিল, তখন সেই অবস্থায় কাদের সিদ্দিকীর এই দৃষ্টান্ত ভয়াবহ রক্তপাতের সূচনা করতে পারে এই আশঙ্কায় ভারতীয় বাহিনী কাদের সিদ্দিকীকে গ্রেপ্তার করার উদ্যোগ নেয়। বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধার অধিনায়ক এবং যথেষ্ট রাজনৈতিক প্রভাব ও জনপ্রিয়তার অধিকারী কাদের সিদ্দিকীকে গ্রেপ্তার করার উদ্যোগ ভারতীয় বাহিনীর জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। তাছাড়া ঢাকা ও দেশের অন্যান্য অংশ থেকে মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি সমর্থকদের মধ্যে সংঘাত সৃষ্টির খবর আসছিল। ভারতীয় বাহিনীর মধ্যেও গুরুতর শৃঙ্খলা ভঙ্গের সূত্রপাত হয় যখন দৃশ্যত কিছু শিখ অফিসার এবং তাদের অধীনস্থ সেনা যশোর, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামে মূলত ক্যান্টনমেন্ট এলাকায় এবং খুলনার ক্যান্টনমেন্ট ও শিল্প এলাকায় লুটপাট শুরু করে। কিন্তু তা ব্যাপক আকার ধারণ করার আগেই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃঢ় হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়। এই সব ঘটনার ফলে ভারতীয় বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডে এই সিদ্ধান্তে পৌঁছান যে আরও 3-4 দিনের আগে ঢাকায় ন্যূনতম শৃঙ্খলা আনয়ন করা সম্ভব নয়। মন্ত্রিসভা স্বদেশ প্রত্যাবর্তনের আগে ঢাকায় ন্যূনতম নিরাপত্তা প্রতিষ্ঠা ভারতীয় বাহিনীর মূল উৎকণ্ঠা হলেও মন্ত্রিসভার প্রত্যাবর্তনের বিলম্ব ঘটার প্রধান কারণটি ছিল অন্য। পাকিস্তানিদের আত্মসমর্পণের প্রায় সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার নতুন রাষ্ট্রযন্ত্র প্রতিষ্ঠার মূল পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করেন ঠিকই, কিন্তু দীর্ঘ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোর বিপর্যস্ত অবস্থা এবং পাকিস্তান ভিত্তিক অর্থনৈতিক সত্তা থেকে সহসা বিচ্ছিন্ন হওয়ার পর অর্থ ও সম্পদের চূড়ান্ত অভাবের দরুন উক্ত পরিকল্পনা ও কর্মসূচি অনুযায়ী নতুন রাষ্ট্রযন্ত্রকে সচল করা কার্যত অসম্ভব ছিল। রাষ্ট্রযন্ত্রকে সচল করার মতো সম্পদ ও কারিগরি সহায়তার বাস্তবায়ন ব্যতীত কেবল মন্ত্রিসভার প্রত্যাবর্তনের মধ্যে দিয়েই বাংলাদেশ সরকার কার্যকরভাবে সক্রিয় হতে পারতেন না। দ্বিতীয়ত, যে প্রশ্নকে কেন্দ্র করে উপমহাদেশের এই যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়, সেই 1 কোটি শরণার্থীকে ভারত থেকে ফিরিয়ে আনার নির্দিষ্ট আয়োজন না করে ঢাকা প্রত্যাবর্তনের জন্য মন্ত্রিসভার ব্যগ্রতা প্রকাশ সঠিক বা শোভনীয় কোনোটাই হতো না। 20 ডিসেম্বর অখণ্ড পাকিস্তানের কাঠামোর অধীনে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার জন্য মিলিত হতে রাজি আছেন এই মর্মে ভুট্টোর ঘোষণা এবং শেখ মুজিবের আসন্ন মুক্তির সংবাদ স্বভাবতই বাংলাদেশের স্বাধীন ভবিষ্যৎ সম্পর্কে নানা জল্পনা কল্পনার সৃষ্টি করে। লন্ডনের টাইমস পত্রিকার প্রতিনিধি কর্তৃক এ সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তাজউদ্দিন স্পষ্ট ভাষায় জানান, কোনো শিথিল ফেডারেশনের অধীনে অখণ্ড পাকিস্তানের অধীনে ফিরে যাবার ব্যাপারে শেখ মুজিবের সহায়তা পাওয়া যাবে, এর চাইতে হাস্যকর আর কিছু হতে পারে না। এবং দৃঢ়তার সঙ্গেই তিনি ঘোষণা করেন যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা আর কিছুতেই পরিবর্তনীয় নয়।
পশ্চিমা দেশগুলির চোখে তাজউদ্দিন স্বাধীনতার প্রশ্নে ছিলেন সবচাইতে আপোষহীন। কাজেই ১৪ ডিসেম্বরে পাকিস্তান বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তাব জানানোর পর এবং নিক্সনের গানবোট কূটনীতি বঙ্গোপসাগরের চরাভূমিতে আটকে যাওয়ার লক্ষণ প্রকাশ পাওয়ার পর পশ্চিমা ইউরোপীয় মহলে এই ধারণা প্রতিষ্ঠা লাভ করতে শুরু করে যে পাকিস্তানের সামরিক আধিপত্য বিলুপ্ত হবার পর পূর্ব বাংলার ভবিষ্যৎ এবং পাকিস্তানের সঙ্গে এর ভবিষ্যৎ সম্পর্ক নিরূপণের জন্য উভয় পক্ষের মধ্যে যে আলাপ আলোচনা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, সেখানে তাজউদ্দিনের পরিবর্তে শেখ মুজিবকে অন্তর্ভুক্ত করা বাঞ্ছনীয়। বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে যে কটি বিষয় নিয়ে আলোচনা করার ছিল, তন্মধ্যে সর্বাগ্রে ছিল শেখ মুজিবের মুক্তির প্রশ্ন। বাংলাদেশ সরকার বিপুল সংখ্যক যুদ্ধবন্দী আটকের পর এক জোরালো অবস্থান থেকেই সে আলোচনা চালাতে পারতেন, কিন্তু তার আগেই ক্ষমতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে ভুট্টো শেখ মুজিবের বন্দিত্বের সুযোগ নিয়ে সরাসরি তার সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন। ইত্যবসরে মার্কিন যুক্তরাষ্ট্রে বৈদেশিক নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের শেষ দুদিনে সপ্তম নৌবহরের ব্যর্থতা পরিদৃষ্টে ক্রুদ্ধ কিসিঞ্জার যখন নির্মীয়মান রুশ মার্কিন সম্পর্ক কাঠামোর ক্ষতিসাধনের হুমকি দেন, তখন এই বাড়াবাড়ির প্রতিক্রিয়া হিসাবে মার্কিন বৈদেশিক নীতির বিষয়ে সেক্রেটারি রজার্স ও স্টেট ডিপার্টমেন্টের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হতে শুরু করে। ফলে উপমহাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের দৃষ্টিভঙ্গিগত অনৈক্য বহুলাংশে হ্রাস পায়। ২৩ ডিসেম্বর সেক্রেটারি অফ স্টেট রজার্স উপমহাদেশ সংক্রান্ত তাদের নীতির সংশোধন করে বলেন, যুক্তরাষ্ট্র অখণ্ড পাকিস্তান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নয়, তবে তারা এই দুই অংশের বিচ্ছিন্নতারও পক্ষপাতী নন। বিগত ৯ মাসের ঘটনা সম্পর্কে বহুলাংশে অনবহিত বন্দী শেখ মুজিবের সঙ্গে ভুট্টো যেদিন আলাপ আলোচনা করতে চলেছেন, ঠিক সেদিনই রজার্সের এই বিবৃতি প্রকাশ করা হয়। পাকিস্তানের সঙ্গে পূর্ব বাংলার ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণ, দেশের দুই অংশের মধ্যে বিচ্ছিন্নতা যুক্তরাষ্ট্রের কাম্য নয়, এ জাতীয় বিবৃতির উদ্দেশ্য স্পষ্টতই ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা সত্ত্বেও বাংলাদেশকে কোনো না কোনোভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত রাখার চেষ্টা করা। ভুট্টো জানা যায় একই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এইসব প্রচেষ্টার পিছনে সম্ভবত একটি মুখ্য বিবেচনা সক্রিয় ছিল, সব সাফল্যের পরেও ভারত এবং পরোক্ষভাবে সোভিয়েত ইউনিয়ন যে উপমহাদেশের ঘটনাধারা নিয়ন্ত্রণের ক্ষেত্রে চূড়ান্ত শক্তি নয়, তা প্রমাণ করা। তৎসত্ত্বেও ব্যক্তিগত উদ্দেশ্যের দৃষ্টিকোণ থেকে ভুট্টোর সম্ভবত বৃহত্তর স্বার্থ নিহিত ছিল পাকিস্তানের এই দুই অঞ্চলের ক্ষমতার বিচ্ছেদ স্থায়ী করার মধ্যে। কিন্তু এ বিষয়ে অশোভন ব্যগ্রতা প্রকাশের রাজনৈতিক সুযোগ সীমিত ছিল। কাজেই বাধ্য হলেও ভুট্টোকে এই সময় পাকিস্তানের দুই অংশের মাঝে সংযোগসূত্র প্রতিষ্ঠায় ব্যস্ত দেখা যায়। মূলত এই উদ্যোগ ছিল যুক্তরাষ্ট্রেরই দ্বিতীয় স্তরের প্রচেষ্টা, সপ্তম নৌবহর দ্বারা পাকিস্তানকে একত্রিত রাখায় প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পরের। শেষ পর্যন্ত যদি এ প্রচেষ্টাও সফল না হয় এবং ফলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অপরিবর্তিতই থাকে, তাহলে মুক্তিযুদ্ধের মাধ্যমে সূচিত আর্থসামাজিক ব্যবস্থার সম্ভাব্য মৌলিক রূপ পরিবর্তন রদ করার জন্য এই দেশকে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার অধীনস্থ করার উদ্যোগী সম্ভবত ছিল যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের প্রচেষ্টা। তৃতীয় বিশ্বের অন্যান্য দারিদ্র্যপীড়িত দেশের মতো বাংলাদেশকে মার্কিন উদ্বৃত্ত খাদ্য, পণ্য ও আর্থিক সাহায্য দিয়ে পশ্চিমা প্রভাব বলয়ের অধীনস্থ করার চিন্তা যুক্তরাষ্ট্রের জন্য অভিনব ছিল না। বাংলাদেশের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা সত্ত্বেও বাংলাদেশ যদি শেষ পর্যন্ত সত্যি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই অবস্থায় পণ্য ও আর্থিক সাহায্যের মাধ্যমে এই নতুন দেশকে মার্কিন প্রভাব বলয়ের অধীনস্থ করার প্রয়োজনীয় চিন্তাভাবনা বস্তুত শুরু হয় বঙ্গোপসাগরের উদ্দেশ্যে সপ্তম নৌবহর প্রেরণ করার আগেও। একথা সত্য যে মুক্তি সংগ্রামের স্বাভাবিক প্রক্রিয়ার ফলে বাংলাদেশ পাকিস্তানের নির্মীয়মান একচেটিয়া পুঁজিবাদী ব্যবস্থার কজা থেকেই কেবল বেরিয়ে আসেনি, মুক্তিযোদ্ধাদের তৎপরতা পাকিস্তানি শাসনের সমর্থক বাঙালি বিত্তশালী ও সচ্ছল শ্রেণীকেও দুর্বল করে ফেলে। স্বাধীনতার অব্যাহতি পরেই কায়েমি স্বার্থের এই অনুপস্থিতি বা দুর্বলতার প্রশ্ন ছাড়াও এই শ্রেণীর সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য অত্যাবশ্যকীয় হিসাবে বিবেচিত আমলাতন্ত্রের পুঁজিবাদী তোষণকারী ও দুর্নীতিপরায়ণ অংশের ক্ষমতা ও প্রভাব ছিল দুর্বল এবং সশস্ত্র বাহিনীর আয়তন ও ক্ষমতা ছিল সীমিত। আওয়ামী লীগের নেতৃত্বের উঠি পুঁজিপতি ও বিত্তকাঙ্ক্ষী মধ্যবিত্তের প্রভাব প্রবল হলেও এই দলের মধ্য ও নিম্নস্তরে, বিশেষত তরুণ অংশের মধ্যে পুঁজিবাদী বিকাশের বিরোধীবাদী অংশে ছিল সংখ্যাগরিষ্ঠ।
সর্বোপরি মুক্তিযুদ্ধের অগ্রগতির সাথে আওয়ামী লীগের নেতৃত্বের দক্ষিণপন্থী অংশ এবং মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যবধান এমন পর্যায়ে পৌঁছায় যখন দেশের আর্থসামাজিক রূপান্তরের জন্য আওয়ামী লীগের দক্ষিণপন্থী অংশের প্রতিবন্ধকতাকে অতিক্রম করা বিশেষ দুরূহ ছিল। এক্ষেত্রে বরং অপেক্ষাকৃত জটিল সমস্যা ছিল ভালো ও মন্দের মিশ্রণে গঠিত মুক্তিযোদ্ধাদের একটি শোষণহীন আর্থসামাজিক পুনর্গঠন কর্মসূচির পিছনে ঐক্যবদ্ধ করা এবং একটি ঐক্যবদ্ধ বহুদলীয় কমান্ড ব্যবস্থার অধীনে এদের সৃজনশীল কর্মোদ্যমকে উৎসাহিত ও ব্যবহৃত করা। এই অবস্থায় বাংলাদেশে পুঁজিবাদী ব্যবস্থা পুনরুজ্জীবনের দুরূহ কাজটি সম্পন্ন হতে পারত একমাত্র মার্কিন সাহায্যে প্রভাব ও সমর্থনেই। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের জন্য সম্পদের বিশাল প্রয়োজন মার্কিন পণ্য ও আর্থিক সাহায্যে বহুলাংশে সহজ হতে পারত। মার্কিন সাহায্যের কাঁধে ভর করে পুঁজিবাদী অর্থনৈতিক বিকাশের ক্ষেত্র প্রস্তুতের কাজ কেউ শুরু করতে না পারেন, সে সচেতনতা থেকে ১৯ ডিসেম্বর বেতার বক্তৃতায় তাজউদ্দিন ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য বাংলাদেশ তার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য মার্কিন সাহায্য গ্রহণে আগ্রহী নয়। ২২ ডিসেম্বর ঢাকা প্রত্যাবর্তনের পর বিমানবন্দরে এবং ২৩ ডিসেম্বর ঢাকা সচিবালয়ের সমস্ত অফিসার ও কর্মচারীদের সমাবেশে তিনি ঘোষণা করেন, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই ৩ মূলনীতির উপর ভিত্তি করে দেশকে গড়ে তোলা হবে। সচিবালয়ের বক্তৃতায় সরকারি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, এই মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তারা সংগ্রাম করেছিলেন আইনের শাসন ও ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠার পাশাপাশি সকল ধরনের শোষণ ও বৈষম্য চিরতরে বন্ধ করার এবং একমাত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশের সকল মানুষের জীবিকা নিশ্চিত করা সম্ভব। তাজউদ্দিনের এই সকল ঘোষণা প্রায় সর্বাংশেই ছিল আওয়ামী লীগের দলীয় ঘোষণাপত্রের অধীন। দেশের আর্থসামাজিক ব্যবস্থার মৌল রূপান্তরের জন্য ১৯৭০ সালের নির্বাচনী ঘোষণাপত্রে আওয়ামী লীগ যে সব লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি দেয় সে সম্পর্কে দলীয় নেতৃবৃন্দের প্রভাবশালী একাংশের মনোভাব ছিল নেতিবাচক। ৭০-এর নির্বাচনে জনসাধারণ বিপুল ভোটে আওয়ামী লীগকে জয়যুক্ত করার পর সেগুলির বাস্তবায়ন ছিল স্বাধীন সরকারের জন্য বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে দলীয় নেতৃবৃন্দের দক্ষিণপন্থী অংশের সহযোগিতা যে সামান্যই পাওয়া যাবে সে সম্পর্কে তাজউদ্দিনের কোনো সংশয় ছিল না। কাজেই তিনি এই সব লক্ষ্য অর্জনের উপায় হিসেবে স্বাধীনতা সমর্থক রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিষ্ঠিত ঐক্যবোধকে জাতীয় পুনর্গঠনের কাজে সংহত ও সক্রিয় করা এবং দেশের তরুণ মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ও কার্যকর শক্তিতে রূপান্তরিত করার সংকল্প প্রকাশ করেন। ইতিপূর্বে ১৮ ডিসেম্বরে বাংলাদেশ মন্ত্রিসভা গণবাহিনীর সকল সদস্যের সমবায়ে জাতীয় মিলিশিয়া গঠনের পরিকল্পনা অনুমোদন করেন। বাস্তব পরিস্থিতির আলোকে ওই পরিকল্পনার প্রয়োজনীয় সংশোধনের পর ২৩ ডিসেম্বরে বাংলাদেশ সরকার তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় মিলিশিয়া গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই ঘোষণায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনে করেন যে মুক্তিবাহিনী এদেশের মেধার বৃহত্তম আধার, যার মধ্যে থেকে এদেশের দ্রুত পুনর্গঠন এবং অবকাঠামো পুনঃস্থাপনের জন্য উৎসর্গিত নতুন নেতৃত্বের উদ্ভব সম্ভব। বাংলাদেশ সরকারের এই সঠিক ঘোষণার পাশাপাশি মুক্তিযোদ্ধাসহ সকল অনিয়মিত অস্ত্রধারীর কাছ থেকে অস্ত্র পুনরুদ্ধার করাও ছিল এই স্কিমের অন্যতম প্রধান অঘোষিত লক্ষ্য। অস্ত্র তখন ছিল মূলত ৩ ধরনের লোকের হাতে। ১. পাকিস্তানি কর্তৃপক্ষ কর্তৃক গঠিত বিভিন্ন আধা সামরিক বাহিনী ও অসামরিক সমর্থক। ২. মুক্তিযোদ্ধা এবং ৩. বিজয়কালীন স্বঘোষিত মুক্তিযোদ্ধাদের হাতে। এদের মধ্যে প্রথম গ্রুপের কাছ থেকে অস্ত্র পুনরুদ্ধার অপেক্ষাকৃত সহজ প্রমাণিত হয়। পাকিস্তানি সমর্থকরা অধিকাংশ ক্ষেত্রে নিজেরাই অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে। যে সব জায়গায় এরা প্রতিরোধ কেন্দ্র গড়ে তোলে সেখান থেকে অস্ত্র পুনরুদ্ধার করা সম্ভব বলে মনে হয় এবং অস্ত্রধারী পলাতকদের সাধারণ মানুষ চিহ্নিত করার সঙ্গে সঙ্গে বাকি অস্ত্রশস্ত্র পুনরুদ্ধারের কাজ এগিয়ে চলে। দ্বিতীয় গ্রুপ অর্থাৎ মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা ভারতের ট্রেনিং শিবির থেকে এসেছিল তারা এবং তাদের জন্য সরবরাহকৃত অস্ত্র ছিল তালিকাভুক্ত। দেশের ভিতরে গড়ে ওঠা মুক্তিযোদ্ধা গ্রুপের জন্য সরবরাহকৃত অস্ত্র এবং তাদের অধীনস্থ সদস্য সংখ্যা প্রভৃতি বিষয় সম্পর্কে মোটামুটি নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব ছিল।
অগণিত মুক্তিযোদ্ধা গ্রুপের রাজনৈতিক, সামাজিক ও সংগ্রামী চরিত্রের বিভিন্নতা সত্ত্বেও এক সফল মুক্তিযুদ্ধের অভিন্ন গৌরবদীপ্ত পটভূমিতে তাদেরকে ঐক্যবদ্ধ করার যে সম্ভাবনা ছিল, তার জন্য সঠিক রাজনৈতিক আবহাওয়া ও সাংগঠনিক কাঠামো সৃষ্টির পরিকল্পনা প্রয়োজনীয় চিন্তাভাবনার মাধ্যমেই সম্পন্ন করা হয়। সমস্যা প্রধানত ছিল স্বঘোষিত মুক্তিযোদ্ধাদের নিয়ে। না ছিল রাজাকারদের মতো পলায়নপর বা চিহ্নিত, না ছিল মুক্তিযোদ্ধাদের মতো তালিকাভুক্ত। তবু এদের জন্য জাতীয় মিলিশিয়াতে যোগদানের সুযোগ যদি উন্মুক্ত করা হয়, তবে তাদের একাংশকে, সম্ভবত বৃহত্তর অংশকেই জাতি গঠনের নবীন উদ্দীপনার মাঝে শৃঙ্খলাবদ্ধ করা সম্ভব হবে। এই অনুমানের ভিত্তিতে সরকার সকল মুক্তিযোদ্ধাদের সমবায়ে জাতীয় মিলিশিয়া গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন। স্থির করা হয়, পূর্ণ রাজনৈতিক আস্থা সৃষ্টিকল্পে সকল দল, মত ও গ্রুপ নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাদের সমবায়ে জাতীয় মিলিশিয়া গঠন, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের ভিত্তিতে কেন্দ্রীয় সংগঠন থেকে শুরু করে নিম্নতম ইউনিট পর্যন্ত বহুদলীয় কমান্ড গঠন, এই কমান্ডের অধীনে জাতীয় উপদেষ্টা কমিটি কর্তৃক গৃহীত জাতীয় পুনর্গঠনের কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় মিলিশিয়া বাহিনীর নিয়োগ এবং তাদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি, তাদের পেশাগত বিকাশের সুযোগ, সামাজিক সম্মান, সুশৃঙ্খল বিকাশের জন্য পেশাগত নেতৃত্ব কাঠামো ও অস্ত্রাগার প্রতিষ্ঠা ইত্যাকার উপাদান ও আয়োজনের সমন্বয়ে জাতির স্বাধীনতা অর্জনকারী যুবশক্তিকে এক নতুন সমাজ গঠনের পুরোভাগে সংহত করা এবং এই উপায়ে জাতির অর্থনৈতিক স্বাধীনতার সংগ্রাম শুরু করা। জাতীয় মিলিশিয়ায় যোগদানের ক্ষেত্রে মুজিব বাহিনীর সম্ভাব্য বিরোধিতা দূর করার জন্য যেদিন মিলিশিয়া স্কিম ঘোষণা করা হয়, সেদিনই অর্থাৎ ২৬শে ডিসেম্বর মেজর জেনারেল ওবানকে ঢাকা আনানো হয়। মুজিব বাহিনীর ভূমিকা যাতে নতুন স্বাধীনতার জন্য সহনীয় হয়, তদুদ্দেশ্যে বিলম্বে হলেও ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতার নিদর্শন তখন স্পষ্ট। ইতিপূর্বে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে মুজিব গ্রুপের অগ্রভিযানের পথ নির্ধারিত হওয়ায় ঢাকা পৌঁছাতে তাদের কিছু বিলম্ব হয় বটে। ততদিনে বাংলাদেশ সরকারের পক্ষে ঢাকায় ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হয়। ওবান ঢাকা পৌঁছানোর পর শেখ মনি এক বিবৃতিতে ঘোষণা করেন, অতঃপর মুজিব বাহিনী নামে কোনো স্বতন্ত্র বাহিনীর অস্তিত্ব থাকবে না। ২রা জানুয়ারি বাংলাদেশ সরকার যখন জাতীয় মিলিশিয়ার ১১ জন সদস্যের সমবায়ে জাতীয় নিয়ন্ত্রণ বোর্ড গঠন করেন, তখন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি নেওয়া হলেও মুজিব বাহিনীর ২ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। এই একই দিনে প্রকাশ করা হয় যে ইতিমধ্যেই প্রত্যেক জেলা ও মহকুমা প্রশাসকদের জরুরি ভিত্তিতে জাতীয় মিলিশিয়া শিবির স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে জেলা ও মহকুমা পর্যায়ে সর্বদলীয় কমান্ড কাঠামো গঠিত হতে শুরু করে। এই স্কিম বাস্তবায়নের উদ্দেশ্যে মেজর জেনারেল বি.এন. সরকারকে কিছু নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়। আওয়ামী লীগের ভিতরে যে উপদলীয় উত্তেজনা বিরাজমান ছিল, তার কিছু উপশম ঘটে ২৭শে ডিসেম্বর ৫ জন নতুন মন্ত্রী নিয়োগের পর। এরা ছিলেন আব্দুস সামাদ আজাদ, ফণীভূষণ মজুমদার, জহুর আহমেদ চৌধুরী, ইউসুফ আলী এবং শেখ আব্দুল আজিজ। এদিকে বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে খন্দকার মোশতাক দেশ মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যথাসম্ভব সঠিক বক্তৃতা বিবৃতি দিতে শুরু করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ রক্ষা করতে পারেননি। স্বাধীনতার অব্যবহিত পরেই যাতে মন্ত্রিসভায় কোনো বিভেদের ছাপ না পড়ে, তজ্জন্য অবশ্য খন্দকার মোশতাককে মন্ত্রীপদে বহাল রাখা হয়। ইতিপূর্বে ২১শে ডিসেম্বর বাংলাদেশ সরকার আবুল ফাতেকে মাহবুব আলম চাষির কাছ থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দেন। রাজনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা সমর্থক দলগুলির মধ্যে ন্যাপের প্রফেসর মোজাফফর আহমেদ অন্তর্বর্তীকালীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের পক্ষে অতিশয় অধৈর্য হয়ে পড়লেও তাজউদ্দিন সত্তরের নির্বাচনী রায় অনুযায়ী মন্ত্রিসভার দলীয় চরিত্র অক্ষুণ্ণ রাখার প্রশ্নে অটল থাকেন। কিন্তু সেই সঙ্গে জাতীয় পুনর্গঠনের ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ গ্রহণের জন্য তিনি অন্যান্য দলের সঙ্গে জাতীয় ঐক্যের কাঠামো সুদৃঢ় করে তুলতে শুরু করেন।
অংশত বাংলাদেশ সরকারের এইসব সঠিক রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের ফলে, অংশত ভারতীয় সেনাবাহিনীর প্রচ্ছন্ন ও নিরপেক্ষ দৃঢ়তার ফলে, এবং সর্বোপরি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার জন্য সাধারণ মানুষের তীব্র আকাঙ্ক্ষার ফলে মন্ত্রিসভা ঢাকা প্রত্যাবর্তনের মাত্র সপ্তাহকালের মধ্যেই ঢাকা ও দেশের অন্যান্য অংশে পরিস্থিতির বিস্ময়কর উন্নতি ঘটে। শহরাঞ্চলে লুটতরাজ, অপরাধমূলক কার্যকলাপ এবং হিংসাত্মক ঘটনা দ্রুত অবসান ঘটতে শুরু করে। স্বাধীনতা অর্জনের পর মাত্র ৩ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রশাসনের একটি সাধারণ ও সুপ্রাচীন নীতির যথার্থতা প্রমাণিত হয়। আইন ও শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যদি নিরপেক্ষ দৃঢ়তায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের সক্ষম ও সতর্ক থাকে এবং তাদের কাজ যদি ঊর্ধ্বতন হস্তক্ষেপে বিঘ্নিত না হয়, তবে সমাজ যত বড় অস্থিরতার মাঝেই নিক্ষিপ্ত হোক তা পুনরায় বসবাসযোগ্য করে তোলা সম্ভব। অবস্থার এই ক্রমোন্নতি দৃষ্টে ২৭শে ডিসেম্বর নাগাদ বাংলাদেশ থেকে ভারতের সৈন্য প্রত্যাহারের গতিবেগ ত্বরান্বিত হয়। ওই দিন জেনারেল মানেকশ ঘোষণা করেন, বাংলাদেশ থেকে ২৫,০০০ সৈন্য ভারতে ফিরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হওয়ার পথে। আরও ২৫,০০০ সৈন্য ১৫ই জানুয়ারি নাগাদ ভারতে ফিরে যাবে এবং মোট ৭ থেকে ৮ ডিভিশন সৈন্যের অবশিষ্টাংশ আরও কিছুকাল বাংলাদেশে অবস্থান করবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় ডিপি ধরের উপস্থিতিকালে তাজউদ্দিন এবং ডিপি ধরের মধ্যে এই ধারণাই প্রতিষ্ঠিত হয় যে শেখ মুজিবের মুক্তির সম্ভাবনাসহ আন্তর্জাতিক ঘটনাধারা ক্রমশ যেভাবে বাংলাদেশের অনুকূলে অগ্রসর হয়ে চলেছে তার ফলে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দ্রুত সংগঠিত করার পরিকল্পনা কার্যকর করার পর আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে অবশিষ্ট ভারতীয় সৈন্য ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই লক্ষ্যে অর্থাৎ দেশের আইন ও শৃঙ্খলার দায়িত্ব বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাছে দ্রুত হস্তান্তরিত করার লক্ষ্যে এই সব বাহিনীর সম্প্রসারণের জন্য নতুন অফিসার প্রশিক্ষণের প্রয়োজন ছিল জরুরি। এই উদ্দেশ্যে ২৬শে ডিসেম্বর বাংলাদেশ মন্ত্রিসভা জাতীয় দেশরক্ষা একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ থেকে অনুমান করা চলে নতুন সরকারের দৃষ্টিতে দেশরক্ষা বাহিনীর সাংগঠনিক বিকাশ কী পরিমাণ অগ্রাধিকার পেয়েছিল। একই দিনে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত ঘোষিত হয়। দেশের অর্থনৈতিক তৎপরতার পুনরুজ্জীবন, বিশেষত শিল্প ব্যাংক ও ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান পুনরায় সচল করার প্রচেষ্টা যাতে সফল এবং প্রতিশ্রুত নতুন সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তদুদ্দেশ্যে মন্ত্রিসভা কর্তৃক গৃহীত ব্যবস্থাটি প্রসঙ্গত স্মরণযোগ্য। ৩১শে ডিসেম্বর মন্ত্রিসভা কেবলমাত্র পাকিস্তানি ব্যক্তি মালিকানাধীন কলকারখানা ও ব্যবসায়িক সংগঠনকে সরকারি মালিকানাধীনে আনার সিদ্ধান্ত গ্রহণ করেন। বাঙালি ব্যক্তি মালিকানাধীন শিল্প ও ব্যবসায়িক সংগঠনকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়। পরিত্যক্ত কলকারখানা পুনরায় সচল করার জন্য নতুন ব্যবস্থাপনা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় একই দিনে। এই সিদ্ধান্ত অনুসারে দেশের সমস্ত পরিত্যক্ত শিল্প ইউনিটকে মোট ৬টি অঞ্চলে ভাগ করে প্রতিটি ইউনিটের পরিচালনার জন্য শিল্প দপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক, ঋণ দানকারী ব্যাংকের প্রতিনিধি, মিল ব্যবস্থাপক, রেজিস্টারকৃত শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সরকার মনোনীত আরেকজন সদস্যের সমবায় মোট ৫ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা বোর্ড গঠনের ব্যবস্থা ঘোষিত হয়। এইসব ব্যবস্থাপনা বোর্ড গঠনের ক্ষেত্রে স্পষ্টতই কোনো দলীয় বা স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব করার প্রয়াস ছিল না। প্রধানত যে বিবেচনা থেকে এই সিদ্ধান্তটি গৃহীত হয় তা ছিল নতুন স্বাধীনতার উৎসাহ উদ্দীপনার মাঝে শ্রমিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে ন্যায়ভিত্তিক ও গঠনমূলক সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করার পাশাপাশি এই সব উৎপাদন যন্ত্রের মালিকানার সামাজিকীকরণ ফলপ্রসূ করে তোলা সম্ভব। বস্তুত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সুনির্দিষ্ট আর্থসামাজিক লক্ষ্য ঘোষণা এবং বাস্তবে তা কার্যকর করার জন্য দলীয় সংকীর্ণতামুক্ত ও ন্যায়নীতিভিত্তিক প্রশাসনিক নিরপেক্ষতার প্রতি তাজউদ্দিনের অবিচল নিষ্ঠাই নতুন সরকারের অন্তর্বর্তী শিল্প ব্যবস্থাপনা নীতিতে প্রতিফলিত হয়। ৩১শে ডিসেম্বর মন্ত্রিসভা ব্যাংকসমূহের প্রশাসক নিযুক্ত করেন। ১৯৭২ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংকসমূহের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়। ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানিসমূহ জাতীয়করণ করা হয় ৭ জানুয়ারি। বাংলাদেশের অর্থনৈতিক তৎপরতা পুনরুজ্জীবনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও কারিগরি সাহায্যের নিরূপণের জন্য ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল ঢাকায় ৬ দিন ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশদ আলাপ আলোচনা চালান। এইসব আলাপ আলোচনায় বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য যথাশীঘ্র সচল করা এবং এই উদ্দেশ্যে অভ্যন্তরীণ বৈদেশিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয় মুখ্য স্থান অধিকার করে। একই সময় বাংলাদেশ সরকার ও সোভিয়েত বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় উভয় দেশের মধ্যে অবিলম্বে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু করার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। ইতঃপক্ষে ভারতীয় নৌবাহিনীর সহায়তায় চট্টগ্রাম বন্দর কর্ম উপযোগী করে তোলা এবং নিমজ্জিত নৌযান ও ভাসমান মাইন পরিষ্কার করে বঙ্গোপসাগরের অবরুদ্ধ নৌপথগুলি উন্মুক্ত করার কাজ পাকিস্তানের পরাজয় বরণের পরদিন থেকেই জরুরি ভিত্তিতে অগ্রসর হয়ে চলেছিল।
ফলে ১ জানুয়ারি নাগাদ চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাল ওঠানো নামানোর ক্ষমতা শতকরা ৮০% পুনঃস্থাপিত হয় এবং এই বন্দর ২০ ফিট গভীরতা সম্পন্ন জাহাজ চলার উপযোগী হয়। অভ্যন্তরীণ যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে সাধিত অগ্রগতিও নগণ্য ছিল না। ২৫ মার্চের পর থেকে ক্ষতিগ্রস্ত মোট ২৪৭টি ছোট বড় রেলওয়ে ব্রিজের মধ্যে ১৯৪টি ব্রিজের মেরামত সম্পন্ন হওয়ায় ৩রা জানুয়ারি নাগাদ ২৩টি সেকশনের রেল সার্ভিস পুনরায় চালু হয়। যদিও বড় ব্রিজগুলির মেরামত সম্পন্ন হওয়ার জন্য আরও ৬ মাসের মতো সময়ের প্রয়োজন বলে সরকারি সূত্রে প্রকাশ করা হয়। একই সূত্র থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় মোট ৩১৮টি সড়ক ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও অস্থায়ী সংযোগ ও বিকল্প পথের সাহায্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ মোটামুটিভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দেশের সবকটি জেলার মধ্যে ডাক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় ৩রা জানুয়ারি থেকে। প্রায় ৯ মাস দীর্ঘ এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর মন্ত্রিসভা স্বদেশ প্রত্যাবর্তনের মাত্র ২ সপ্তাহের মধ্যে শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে, নতুন রাষ্ট্রযন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, পূর্বতন অর্থনৈতিক প্রাণকেন্দ্র থেকে সর্বাংশে বিচ্ছিন্ন ও যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনরায় সচল করার ক্ষেত্রে এবং একই সঙ্গে শোষণমুক্ত সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রচলিত আর্থসামাজিক কাঠামোর মৌলিক সংস্কার সাধনের জন্য যে সমুদায় পদক্ষেপ গ্রহণ করা হয় এবং প্রায় প্রতিটি ক্ষেত্রেই যে বাস্তব সাফল্য সূচিত হয়, তাদৃশ দৃষ্টান্ত নিতান্তই বিরল। তৎসত্ত্বেও এইসব উদ্বেগ জনমানুষে প্রত্যাশিত উদ্দীপনা সৃষ্টিতে অসফল হয়েছিল। তার কারণ ছিল একাধিক। প্রথমত, পাকিস্তানি অত্যাচার ও দখল অবসানের পর বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের পুনর্বাসন ও জীবিকার সমস্যায় এত বেশি ভারাক্রান্ত ছিল যে অন্য কোনো বিষয়ের প্রতি তাদের দৃক্পাত করার সময় ছিল না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বের প্রভাবশালী, সম্ভবত বৃহত্তর অংশই ছিলেন বহুদল ঐক্যভিত্তিক আর্থসামাজিক ব্যবস্থার মৌল রূপান্তর কর্মসূচির বিপক্ষে। পন্থা ও লক্ষ্য উভয় সম্পর্কেই তাদের আপত্তি ছিল সুগভীর। তাছাড়া নবার্জিত রাষ্ট্রযন্ত্রের উপর গোষ্ঠী ও দলগত ক্ষমতা বিস্তারের পক্ষে এদের ইচ্ছা এতই প্রবল ছিল যে তাজউদ্দিনের প্রশাসনিক নিরপেক্ষতার নীতি রদ করার জন্য এদের বিরোধিতা বৃদ্ধি পেতে চলে। তৃতীয়ত, আওয়ামী লীগের নেতা ও কর্মীরা তো বটেই, দেশের সাধারণ মানুষ উদ্গ্রীব হয়েছিল শেখ মুজিবের আসন্ন মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায়। অংশত এই কারণেও অনেকের কাছে তাজউদ্দিন মন্ত্রিসভার এই সব পদক্ষেপের মূল্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অধিক কিছু ছিল না। অথচ তাজউদ্দিন অবিচল নিষ্ঠায় ১৯৭০ সালে প্রদত্ত আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে রাষ্ট্রীয় নীতি ও সরকারি কর্মচক্র প্রণয়ন করে চলেন। একই সঙ্গে সরকারের কয়েকটি আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের পন্থা হিসাবে তিনি মুক্তিযুদ্ধকালে অর্জিত অভিজ্ঞতা ও বৃহত্তর জাতীয় ঐক্যের কাঠামো সদ্ব্যবহারে উদ্যোগী হন। ওদিকে ভুট্টো পাকিস্তানের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিবের মুক্তির প্রশ্নকে বাংলাদেশের স্বাধীনতা ক্ষুণ্ণ করার উপাদান হিসেবে ব্যবহার করার কাজে উদ্যোগী হলেও তিনি এবং তার পাশ্চাত্য পৃষ্ঠপোষকগণ অচিরেই এই উদ্যোগের সীমাবদ্ধতা উপলব্ধি করেন। ৩রা জানুয়ারি করাচিতে আহত এক বিশাল জনসভায় প্রেসিডেন্ট ভুট্টো উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন, তিনি যদি শেখ মুজিবকে শর্তহীনভাবে মুক্তি দেন তবে তারা তা অনুমোদন করবে কিনা। সমবেত জনতা সমস্বরে তা সমর্থন করে। ৮ই জানুয়ারি রাওয়ালপিন্ডির বিমানবন্দরে ভোর ৩টায় ভুট্টো শেখ মুজিবকে বিদায় জ্ঞাপন করেন। ওই দিন সকালে শেখ মুজিব লন্ডনে পৌঁছান। ক্ষমতা গ্রহণের পর প্রায় এক পক্ষকাল ধরে ভুট্টো মার্কিন অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কযুক্ত রাখার যত চেষ্টাই চালিয়ে থাকুন, লন্ডনে পৌঁছানোর পর শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার প্রতি নিজের সমর্থন ঘোষণা করেন। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে আলোচনা এবং স্বদেশ প্রত্যাবর্তনের পথে দিল্লিতে প্রাণঢালা সম্বর্ধনা লাভের পর ১০ই জানুয়ারি ঢাকায় পৌঁছেই রেসকোর্সের হর্ষোৎফুল্ল বিশাল জনসমুদ্রের সম্মুখে শেখ মুজিব ভুট্টোকে উদ্দেশ্য করে ঘোষণা করেন, বাংলাদেশের স্বাধীনতা অপরিবর্তনীয়, পাকিস্তানের সঙ্গে পূর্বতন সম্পর্ক আর পুনঃপ্রতিষ্ঠা নয়। এরপর মূল রাজনৈতিক প্রশ্ন ছিল বাংলাদেশ সরকারের নেতৃত্ব পুনর্নির্ধারণের। ১১ই জানুয়ারি সকালে শেখ মুজিব ও তাজউদ্দিন প্রথম এ বিষয়ে একান্ত আলাপে প্রবৃত্ত হন। এতদিন শেখ মুজিব ছিলেন রাষ্ট্রপতি, তাজউদ্দিন প্রধানমন্ত্রী। পার্লামেন্টারি ব্যবস্থায় সরকার পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো কার্যকরী ক্ষমতা নেই। সরকার পরিচালনা সর্বপ্রধান ভূমিকা শেখ মুজিব পালন করেন, তাই ছিল অধিকাংশ আওয়ামী লীগ নেতা ও কর্মীদের ঐকান্তিক কামনা। তাদের এই ইচ্ছার কথা উভয় নেতাই অবগত ছিলেন। কাজেই সরকার পরিচালনার মূল দায়িত্ব শেখ মুজিবের কাছে হস্তান্তরিত করার বিষয়টি স্বল্প আলোচনার মাধ্যমেই স্থির হয়। অবশ্য আলোচনার শুরুতে শেখ মুজিব
প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা প্রবর্তনের পক্ষে নিজের মত প্রকাশ করেন। তাজউদ্দিন তখন জানান, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য আওয়ামী লীগের ২২ বৎসরের দাবি সহসা বাতিল করে প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা প্রবর্তনের যৌক্তিকতা প্রতিষ্ঠা সম্ভব নয়। কাজেই এদেশে পার্লামেন্টারি শাসন ব্যবস্থাই গড়ে তুলতে হবে এবং সে গড়ে তোলার দায়িত্ব শেখ মুজিবকেই পালন করতে হবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে। ১৯৭০ সালে দেশবাসী বিপুল ভোটে সে রায়ই জ্ঞাপন করেছিল। মাঝখানে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র মানুষের উপর আক্রমণ শুরু করার পর দেশের সেই দুর্যোগকালে রাজনৈতিক কর্তব্যবোধ থেকে তিনি নিজে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন মাত্র। বাইরে অপেক্ষমান অসংখ্য দর্শনার্থীর অধৈর্য ভিড়, সকাল 10টায় আহুত মন্ত্রিসভার বৈঠকে যোগদানের তাড়া, ফলে দুজনের আলোচনা আর এগোতে পারেনি। তাজউদ্দিন জানান, তার আরও কিছু জরুরি কথা বলার ছিল। মুক্তিযুদ্ধের এই ৯.৫ মাসে কোথায় কি ঘটেছে, কোন নীতি ও কৌশলের অবলম্বনে কোন রাজনৈতিক দ্বন্দ্ব সমন্বয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এই রাজনৈতিক স্বাধীনতা, কি পরিবর্তন ঘটেছে দেশবাসীর মনোজগতে, তরুণদের প্রত্যাশা ও মূল্যবোধে, কেননা এ সব কিছুর মাঝেই নিহিত ছিল দেশের পরবর্তী সংগ্রামের তথা দেশের গণতান্ত্রিক কাঠামোকে সংহত ও স্থিতিশীল করার এবং সাধারণ দেশবাসীর অর্থনৈতিক মুক্তির লড়াইকে সাফল্যমণ্ডিত করার মূল সূত্র। কিন্তু তখন এসব আলোচনার সময় ছিল না, পরেও কখনো সে সুযোগ তাজউদ্দিনের ঘটে ওঠেনি। তাজউদ্দিন মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সবল জাতি গঠনের জন্য যে বহুদলীয় ঐক্য কাঠামো গঠন, দেশের আর্থসামাজিক ব্যবস্থার সমাজতান্ত্রিক রূপান্তরের জন্য সকল মুক্তিযোদ্ধা তথা তরুণ সমাজকে একত্রিত ও উদ্দীপ্ত করার আয়োজন এবং সাহায্যের আবরণে দেশকে আশ্রিত পুঁজিবাদের দিকে নিয়ে যাওয়ার সম্ভাব্য আন্তর্জাতিক প্রয়াস প্রতিহত করার জন্য সাহায্য নির্ভরশীলতা সীমিতকরণের যেসব নীতিমালা তৈরি করেছিলেন, তা অচিরেই পরিত্যক্ত হয়। নির্মীয়মান বহুদলীয় জাতীয় ঐক্য কাঠামোর পরিবর্তে আওয়ামী লীগের নিরঙ্কুশ দলীয় শাসন প্রবর্তন, আর্থসামাজিক মৌলিক রূপান্তরের প্রধান শক্তি হিসেবে মুক্তিযোদ্ধাদের সমবায়ে জাতীয় মিলিশিয়া গঠনের পরিবর্তে সংকীর্ণ রাজনৈতিক নিয়ন্ত্রণের স্বার্থে মুক্তিযোদ্ধার কেবল অনুগত অংশের সমবায়ে জাতীয় রক্ষী বাহিনী গঠন এবং দেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য সরাসরি মার্কিন সাহায্য গ্রহণের নীতি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে গৃহীত হয়। নতুন নেতৃত্বের নিজস্ব প্রয়োজন ও উপলব্ধি অনুযায়ী রাষ্ট্রযন্ত্রের বিকাশ ও ব্যবহার চলল এগিয়ে। সেই ইতিবৃত্ত অন্য এক সময়ের অন্য এক রাজনৈতিক পর্বের।